গুড মর্নিং ফ্রম পাখিরালয়। আজ এই সুন্দরবন ভ্রমণের আমার দ্বিতীয় দিন। স্নান টান করে রেডি হয়ে গেছি, এখন লঞ্চে চলে যাব। আমার ব্রেকফাস্ট লঞ্চে দেবে। প্রথমে আজকে আমি যাব সজনেখালি ব্যাঘ্র প্রকল্পে, তারপর এক এক করে বাকি জায়গাগুলো দেখব এবং আপনাদেরও দেখাবো। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। এই হচ্ছে পাখিরালা ফেরিঘাট। এখন লঞ্চে উঠব। এই হচ্ছে আমাদের লঞ্চ ইটিএস 253। ঘড়িতে সকাল 7:30 আমার লঞ্চ ছেড়ে দিল। চলুন বেরিয়ে পড়া যাক সাইট সিনের উদ্দেশ্যে। সাত সকালবেলা লঞ্চ থেকে চারদিকের দৃশ্য ছিল এরকমই, বেশ ভালো লাগছিল। স্নান টান করে ফিটফাট হয়ে গিয়ে যখন বসলাম আর লঞ্চ ছাড়লো, তারপর এরকমই চারদিকের দৃশ্য উপভোগ করতে করতে আমরা সামনের দিকে আমাদের প্রথম গন্তব্যের দিকে এগিয়ে চললাম। সময় যে কিভাবে কেটে গেল সেটা বোঝাই গেল না প্রায়। যাও পিয়ালি মাসি যাও, দাঁড়াও তিনজন দাঁড়াও, ওপরটা নেবে বনবিবি রূপক খান এখানে দেওয়া রয়েছে। ঘোরা শুরু করার আগে আমাদের গাইড সাহেবের সতর্কবাণীগুলো একবার শুনে নিন, যেগুলো উনি আমাদেরকে বোঝাচ্ছিলেন। আমি টাইগার রিজার্ভের অ্যাপ্রুভাল গাইড। আজকে আমি আপনাদের সঙ্গেই থাকব। যাত্রা শুরু করার আগে আপনাদের কাছে বিনীত আবেদন, দয়া করে নদীর জলে কোনো কিছু ফেলবেন না, বানরকে কোনোভাবে খাবার দেবেন না, অ্যালকোহল থেকে বিরত থাকবেন বাবুরা, এবং এইরকম স্পটে নেমে যদি ধূমপান করার অভ্যাস থাকে এরকম স্পটে নেমে ধূমপানটি করবেন না। এই আবেদনগুলো আপনাদের কাছে রইল। বোটে যখন চড়বেন ব্যালেন্সটা নিয়েই চলবেন, এবং যিনি চালাচ্ছেন বোটটা তার সামনে দিয়ে দাঁড়াবেন না। বোটের নিচে যে ডেকটা দিয়ে ওঠা নামানো করানো হয় দয়া করে ওইখানে যেয়ে বসবেন না, দাঁড়িয়ে ছবি নেওয়ার চেষ্টা করবেন না। এই আবেদনগুলো রাখলাম আপনাদের কাছে। এবার বলি, এটা টাইগার রিজার্ভের মেন স্পট। এখানে যেটা দেখার আছে, কিছু রিভার ট্রাফিন বা বাটাকু বাস্কা
একটা সামুদ্রিক কাঁঠার প্রজাতি। এই কাঁঠাগুলোকে এখানে বিশেষভাবে সংরক্ষণ করা হচ্ছে এবং বাংলাদেশে সংরক্ষণ করা হচ্ছে, কেননা এই কচ্ছপটা পৃথিবী থেকে বিলুপ্তির পথে। সারা পৃথিবীতে এদের সংখ্যা এসে দাঁড়িয়েছিল মাত্র 1300। ভারত বাংলাদেশ মিলে মাত্র পাওয়া যায় 26টা। টাইগার রিজার্ভ বিভিন্ন জায়গা থেকে এই ধরনের কাঁঠাকে 12টা সংগ্রহ করেন, তার থেকে এখন 400 বা কাছাকাছি বাচ্চাকে বড় করা গেছে। বিভিন্ন জায়গায় তাদের শিফটিং করা হয়েছে। এটা তাদের হ্যাসিং পন্ড আপনাদের পেছনে। মা কচ্ছপগুলো ডিম দেওয়ার সময় হলে এখানে দিয়ে দেওয়া হয়। যেহেতু এখানে প্রচুর বাঁদর আছে, গোসাপ আছে, ডিমগুলো তুলে খেয়ে নেয়, সেই জন্য এই ধরনের প্রোটেকশনটা দেওয়া রয়েছে। এটা আর কিছু ছোট যে কচ্ছপগুলো রিভার ট্রাপিন বা বাটাগুর বাস্তা। এটা আরও 3টে কচ্ছপের পাঠার প্রজাতি আছে, হক্সবিল, অলিভ লিলি, গ্রিন টার্টেল, ওরাও এদিকে আসে। তবে অতটা ইনডেঞ্জার্ড হয়ে ওঠেনি এখনো, কিন্তু এটা পুরোপুরি ইনডেঞ্জার্ড, বিলুপ্তির পথে। হ্যাঁ, এটা তো সেই জন্য বিশেষভাবে সংরক্ষণ করা হচ্ছে। এটা আপনারা এখানে দেখবেন। আর ওয়াচ টাওয়ার, মূলত ওয়াচ টাওয়ার থেকে জঙ্গলের ভিউটা দেখতে পাওয়া যাবে। আমরা যখন নদী দিয়ে চলছি, একটা বনের সাইড দিয়ে চলছি, ঠিক উপরটা কেমন, কি অবস্থাতে আছে, কীরকমভাবে বিস্তৃত, এইটা বুঝতে পারা যায় না। তাই এইটাকে বোঝার জন্যই আমরা ওয়াচ টাওয়ারে উঠাই। যিনি পারবেন না নিচে দাঁড়াবেন, হ্যাঁ, যারা পারবেন তারা নিশ্চয়ই ওপরে উঠবেন, তাহলে জঙ্গলের ভিউটাকে আপনি বুঝতে পারবেন। কোনো জন্তু জানোয়ার দেখতে গেলে আপনাকে ওয়াচ টাওয়ারে অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে। বিভিন্ন সাফারি ফরেস্ট গেলে দেখেছেন সেখানে জন্তু জানোয়ারদের লবণ খেতে দেওয়া হয়। সুন্দরবনের ক্ষেত্রে কোনো প্রাণীকে লবণ খেতে দেওয়া হয় না বা দিতে হয় না, কেননা এখানকার নদীর জলে লবণ, মাটিতে লবণ, গাছের পাতাতেও লবণ। তাই অতিরিক্ত লবণ জল পান করলে পরে ওদের কিডনির ক্ষতি হয়। তাই টাইগার রিজার্ভ বিভিন্ন জায়গায় কৃত্রিমভাবে পুকুর খনন করে বর্ষার জলটাকে ধরে রেখেছে, আর সেই রকম জায়গায় বানানো হয়েছে টাওয়ার। তাহলে টাওয়ারে যদি বসে থাকা যায়, ওরা যখন জল খেতে আসবে তখন দেখতে পাওয়া যেতে পারে। হ্যাঁ, চিড়িয়াখানাতে গেলে আমরা থাকি বাইরে, ওরা থাকে খাঁচাবন্দি। এখানে আমরাই থাকছি খাঁচাবন্দি, ওরা থাকছে বাইরে। তাই এদেরকে দেখা খুব কঠিন। বিস্তারিতভাবে বোর্ডে যেয়ে কথা বলা যায়। তো পাশে কুমির আছে, পাশে কয়েকটা কুমির আছে। এইটা দেখার পরে আমরা ম্যাপের কাছে একটুখানি দাঁড়াবো, কেননা আপনারা হয়তো আপনাদের ধারণা থাকতে পারে যে আমরা টাইগার রিজার্ভের মধ্যে ঢুকেছি। টাইগার তো রিজার্ভ করাই আছে, তাহলে আমরা কেন দেখতে পাবো না? সুন্দরবনে সব ট্যুরিস্ট আসেন বাঘ দেখতে, আর সব ট্যুরিস্টকেই তো ফিরতে হয় বাঘ না দেখে। তো আমরা যদি ম্যাপের কাছে একটুখানি দাঁড়াই, কতটা আমরা সুন্দরবনের মধ্যে ঘুরতে পারছি, সেইখানে কতটা জন্তু জানোয়ার দেখার সম্ভাবনা থাকে, এইটা অনুভবটা করতে পারা যাবে। তো আরেকটা শেষবেলায় অনুরোধ আপনাদের কাছে, সবাইকে হয়তো আমি চিনে রাখতে পারবো না, ক্ষমা করতে হবে এই জন্য আমাকে। তো আপনারা হয়তো আমাকে চিনেছেন, তাই একসঙ্গেই থাকবেন, আমাকে ফলো করেই চলবেন। সবাইকে ধন্যবাদ, চলে আসুন। এখানকার কচ্ছপের যে প্রজাতিটা রয়েছে তার নাম হচ্ছে বাটাগুর বাস্কা। দেখতে পাচ্ছেন এখানে তার হোর্ডিং সাইনবোর্ড দেওয়া রয়েছে। প্রথমেই বাটাগুর বাস্কা প্রজাতির কচ্ছপ দেখার অভিজ্ঞতা ছিল অসাধারণ। এরকম বিশাল বড় অ্যাকোয়ারিয়ামের মধ্যে তাদেরকে সংরক্ষণ করা রয়েছে, তারা এভাবেই থাকে। বাটাগুর বাস্কার সাইজগুলো দেখলেন কত বড়। চলুন এবার পরবর্তী জায়গায় যাব। এই গাছগুলো সমুদ্রের লবণ জল মাটিতে হয়। নামটা এসেছে পর্তুগিজরা যখন আমাদের দেশে আসেন, তারা এই গাছ দেখে বললেন ম্যাঙ্গো ফরেস্ট। সুন্দরবনের গাছপালাগুলো দেখে পর্তুগিজরা বলতেন ম্যাঙ্গো ফরেস্ট। পর্তুগিজ ভাষাতে ম্যাঙ্গো কথার মানে হলো যে গাছ সমুদ্রের লবণ জল মাটিতে হয়। ইংরেজরা যখন আমাদের দেশে আসেন, ইংরেজরা তখন আবার তারা এই বন দেখে বললেন গ্রোভ ফরেস্ট। গ্রোভ মানে ঘন বন বা কুঞ্জ বন। তাই ম্যাঙ্গো আর গ্রোভ দুটো কথাই সঠিক বলে আমরা কোনো কথাটাকে বাদ দিলাম না। আমরা শুধু বললাম না ম্যাঙ্গো ফরেস্ট, আমরা শুধু বললাম না গ্রোভ ফরেস্ট, দুটো কথাকেই একসঙ্গে নিয়ে ম্যানগ্রোভ কথাটা বলা হয়েছে। তো এটা হচ্ছে গোলপাতা ম্যানগ্রোভের একটা প্রজাতি। তো পাতাগুলো দেখতে লম্বা, কিন্তু বলা হচ্ছে গোল পাতা, কারণ এদের অনেকগুলো ছোট ছোট গুচ্ছ ফল একসঙ্গে মিলে বলের মতো আকার ধারণ করে। গোল ফল থেকে গোল পাতা। একসময় বাংলাদেশ সাইডে ফল আসার আগে কচি অবস্থাতে কেটে কেটে রস বের করে গুড় তৈরি করা হতো, এবং এই পাতা দিয়ে ঘর ছাউনিও করা হতো। একবার ছাউনি করলে পরে অনেক বছর আর ছাউনি করতে হতো। এটা গোল পাতা।
ওয়াচ টাওয়ার অবধি যেতে যেতে এরকম কিছু ছোট ছোট বানর উৎসুক দৃষ্টিতে আপনার দিকে এগিয়ে আসবে, আপনি দেখতে পাবেন। তবে এখানে ভয় পাওয়ার কিছু নেই, কারণ ওদের আক্রমণ কেউ না করলে ওরা কাউকে আক্রমণ করবে না। মৌচাকটা দেখুন, বিশাল বড় সাইজ। এখানে আরেকটা প্রচুর বড় সাইজ, প্রচুর বড় সাইজ। টোটাল জঙ্গলটার ভিউ পাওয়া যায় এখান থেকে। যেরকম আমাদের গাইড সাহেব বলছিলেন, এখানে কিন্তু কোনো সল্ট পিট নেই। এই যেই জায়গাগুলো দেখছেন এগুলো কৃত্রিমভাবে পুকুর খনন করে বর্ষার জল ধরে রেখে সেগুলো প্রাণীদের খাওয়ার ব্যবস্থা করা হয়। এই জায়গাগুলোতেই প্রাণীরা কিন্তু জল খেতে আসে। এই যে একটা পুকুর কাটা রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পশুদের জল খাওয়ার জন্য এই ব্যবস্থাগুলো করা রয়েছে। এই হচ্ছে কুমির, বাচ্চা কুমির। এখন রোদ পোয়াচ্ছেন উনি জল থেকে উঠে। সুন্দরী গাছ, যার থেকে সুন্দরবন নাম হয়েছে। আমরা সাইড থেকে যখন যাচ্ছি এই সুন্দরী গাছ কিন্তু দেখতে পাবো না, কারণ সুন্দরী গাছগুলো হয় উঁচু জায়গাতে, যেখানে জোয়ারের জলটা যে মাটিটা ভিজিয়ে দেয় 2-3 ঘন্টা স্টে করে না, এইরকম উঁচু জায়গাতে সুন্দরী গাছ হয়। এই গাছ দেখলে চেনা যায়, কাণ্ড সোজা সোজা হয়, শাখা প্রশাখা সোজা সোজা হয়, পাতাগুলো পেয়ারা বা লিচুর পাতা মতো হয়, পেছন দিকে হয় সাদা, নিচের দিকে তাকালে এরকম বাটটেজ বের হয়। সুন্দরী কাঠটা ফার্নিচারের পক্ষে খুবই ভালো কাঠ, কাটলে পরে সিঁদুরের মতো একটা রং আসে। স্থানীয় লোকেরা একে বলতো সুদূরী গাছ, সোদর গাছ, সোদর গাছের বন। ব্রিটিশরা ভালো বাংলা বুঝতেন না, আদো আদো বাংলাটাকে শুনে ইংরেজিতে লিখতে যেয়ে সোদরবনকে সুন্দরবন লিখলেন। আমরা সুন্দরবনটাকে যদি ইংরেজিতে বানান করে লিখি আমাদের সুন্দরবনেই লিখতে হয়, যদিও বিভিন্ন সময়ে সুন্দরবনের বিভিন্ন নাম ছিল, সেগুলো আমি লঞ্চে যেয়েই আপনাদেরকে বলবো। ঠিক আছে, এটা কিন্তু সুন্দরী গাছে বলছে এইটা জঙ্গলের যাওয়ার সময় দেখতে হবে না, কারণ এটা ওই নদীর পাড়ে হয়, উঁচু জায়গা। জায়গা জুড়ে সুন্দরবন, এই অংশে সুন্দরবনের ভৌগোলিক মানচিত্রটা উনি কিছুটা বোঝানোর চেষ্টা করছিলেন। মাত্র 9630 বর্গ কিলোমিটার বন, 102টো দ্বীপ নিয়ে সুন্দরবন, 54টা দ্বীপে লোক বাস করছে, 48টা দ্বীপ আছে বন। এর মধ্য দিয়ে ছোট বড় নদী যদি আমরা বলি সেগুলো কিন্তু এগুলো খাঁড়ি, এই খাল খাঁড়ি বেষ্টিত হয়ে কয়েকশো দ্বীপে পরিণত করেছে। টাইগার রিজার্ভের মধ্যে দ্বীপ আছে 71খানা। টাইগার রিজার্ভের বাইরে আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে বেঙ্গল ফরেস্ট। টাইগার রিজার্ভ হচ্ছে 2585 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে। 3টে জোন আছে টাইগার রিজার্ভের। একটা জোন হচ্ছে সজনেখালি স্যাংচুয়ারি জোন, এটা অভয়ারণ্য, এখানে জন্তু জানোয়ারেরা অভয়ে বিচরণ করছে।
তাদের জায়গাতে আমরা ঢুকে পড়েছি, তাই কিছু নিয়ম কানুনের মধ্য দিয়ে ট্যুরিস্ট পরিচালিত হচ্ছে। 893 বর্গ কিলোমিটার বাফার জোন। বাফার বলতে এখানকার যে মানুষগুলো জঙ্গলের উপর নির্ভরশীল, যারা মাছ ধরে, কাঁকড়া ধরে, মধু সংগ্রহ করে, তাদের জন্য এরিয়াটা সংরক্ষিত। এইখানে যদি কেউ দুর্ঘটনাগ্রস্ত হয় তাহলে টাইগার রিজার্ভ ওই পরিবারকে কিছু আর্থিক সাহায্য দিয়ে থাকে। 1330 বর্গ কিলোমিটার কোর জোন, টোটালি প্রোটেক্টেড এরিয়া। এখানে কোনো জেলে মহলে ট্যুরিস্টকে যেতে দেওয়া হয় না। এটা আমাদের জাতীয় উদ্যান এবং ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ দিয়েছে। যেহেতু এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এটা কোর জোন, সঙ্গত কারণে ট্যুরিস্টদের ধারণা হতে পারে ওই কোর জোনে গেলেই জন্তু জানোয়ার পাওয়া যায়, কিন্তু কোর বাপার স্যাংচুয়ারি এটা মানুষের সৃষ্টি করা। এ সম্পর্কে জন্তু জানোয়ারদের কোনো ধারণা নেই এবং কোর বাপার স্যাংচুয়ারির মধ্যে কোনো ফেন্সিং দেওয়া নেই। শুধু গ্রামের সাইডে বাঘকে আটকে রাখার জন্য বা অন্যান্য বন্য প্রাণীদের আটকে রাখার জন্য কিছু জাল দিয়ে ঘিরে দেওয়া আছে। বনের ভেতরটা পুরোপুরি ফাঁকা। তো আমরা এখানে গেলেই যে জন্তু জানোয়ার পাবো তার কোনো গ্যারেন্টি নেই। তা যাই হোক, এই নেতি ধোপানিতে যাওয়া যায়। কোরজনের মধ্যে যেতে গেলে ডবল পয়সা দিতে হয় এবং প্রত্যেক দিনে 13খানা বোট লঞ্চ পারমিশন পায়, এখানে যাওয়া যায়। এইটুকু যাওয়া যায়। তো এই কোর বাপা স্যাংচুয়ারি জোনের মধ্যে সজনেখালি, সুদর্ণখালি, দোবাকি, নেটি ধোপানি, বুড়ির ডাবু, ঝিঙেখালি, হরিখালি এই স্পটগুলো আছে। ট্যুরিস্ট তাদের প্রোগ্রাম মতো এইসব জায়গায় ঘুরতে যেতে পারে। শুধু এইখানে ঘুরছে তা নয়, তবে খুব কম কম জায়গায় ট্যুরিস্টদের ঘুরতে দেওয়া হয়। ডিটেলস বোর্ডে যেয়ে বলা হবে। পূর্ব দিকটা বাংলাদেশ, এই বর্ডারটা দেওয়া রয়েছে ভারত এবং বাংলাদেশের বর্ডার। নদীটা হচ্ছে রায়মঙ্গল, উপরের দিকে কালিন্দী, তার উপরের দিকে ইসামতি নদী, দক্ষিণ দিকে বঙ্গোপসাগর। আমরা আছি এই সজনেখালিতে, এরপরে সুদর্ণখালি, দোবাকি, এই হচ্ছে আমাদের ঘোরার জায়গা। আচ্ছা, আমরা ওই নদীটায় কোথায় যাবো না? কোনটা? এই বাংলাদেশ বর্ডার যে নদীটা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সজনেখালি সরকারি গেস্ট হাউস। এটা কিন্তু বুক করে আসা যায়, আপনি বুক করতে পারবেন। এটার অফিস আছে আপনার ডালহৌসিতে। ডালহৌসি থেকে বুক করে আসতে হবে। আমাদের কলকাতার ডালহৌসিতে এটার অফিস আছে, এটা বুক করে তারপর আসতে হবে। সজনেখালির এই অঞ্চলকে 1960 সালে সরকার থেকে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। ভাই চলো আগাও আগাও। দেখতে পাচ্ছিস? টাইগ্রিস শুনে নিন আরো কিছু ইতিহাস। প্যান্থারা টাইগ্রিস, এরাও প্যান্থারা টাইগ্রিস। তাহলে সেই দিক দিয়ে দেখলে তো সুন্দরবনের বাঘকে আলাদা করে পদক দেওয়ার কিছু নেই। তাহলে এই বাঘ কেন পৃথিবী বিখ্যাত? আসলে এই বাঘই একমাত্র কথাগুলো শুনতে হবে। জলাভূমিতে থাকতে পারে। এই বাঘ লবণ জল পান করে বেঁচে থাকতে পারে। এরা খুব চতুর হয়, বুদ্ধিমান হয়, শক্তিশালী হয়, খুব কষ্ট সহিষ্ণু, জল কাদার মধ্যে কষ্ট করে থাকতে পারে, অনেকদিন না খেয়েও থাকতে পারে। এরা হাই জাম্প করতে পারে, লং জাম্প করতে পারে, গাছে চড়তে পারে, আর মাছ খায়, কাঁকড়া খায়, মানুষও খেয়ে থাকে। ভালো সাঁতার কাটতে পারে, 5-7 কিলোমিটার নদী সাঁতরে যেতে পারে। তাই যেখানে গ্রাম আছে, গ্রামের বিপরীতে জঙ্গলের ভেতর দিয়ে এই জালটা লাগিয়ে দেওয়া হয়। আমরা যখন আধা ঘন্টা বাদে ক্যানেলের ভেতরে ঢুকবো তখন আর এই ধরনের কোনো জাল থাকবে না, কারণ আমাদের এই দিকে কোনো বসতি বলে কিচ্ছু নেই। অন্য ফরেস্টগুলোতে গেলে জঙ্গলের ভেতরে আদিবাসী টাসি ওই জাতীয় কিছু মানুষ থাকেন। আমাদের এই দিকে কোনো বসতি নেই। 48টা দ্বীপ পুরোপুরি নোম্যান্স ল্যান্ড, এবং ওই 48টা দ্বীপের মধ্য দিয়ে এই রকম ছোট বড় যদি নদী বলেন তাহলে ওকে যেয়ে অনেক টুকরো টুকরো দ্বীপে পরিণত করেছে। 48টা দ্বীপকে আরো অনেক টুকরো পরিণত করেছে। রেকর্ডিং করা উচিত। বলা হয় এক একটা কম্পার্টমেন্ট, কতগুলো কম্পার্টমেন্ট মিলে একটি ব্লক। সুন্দরবন টাইগার রিজার্ভে এরকম 15টা ব্লক আছে। আমরা যে ব্লকটায় ঘুরবো সেটা হচ্ছে পীরখালি ব্লক। পীরখালি ব্লকে 7খানা দ্বীপ আছে। আমরা তার কারোর এরকম চারপাশে কারোর খালখাড়ির ভেতর দিয়ে ঘুরতে পারবো না। টাইগার রিজার্ভের একটা নির্ধারিত রুট করে দিয়েছে। আমরা 5 পর্যন্ত যাব, মানে 1, 2, 3, 4 করে 5 পর্যন্ত যাব। কারোর একটু মাছ দিয়ে, কারোর একটু পাশ দিয়ে চলে যাব। এই হচ্ছে আমাদের ঘোরা। শুধু আমি নই, সমস্ত বোট লঞ্চগুলোই যাবে। টাইগার রিজার্ভে 3টে
দপ্তর কাজ করে, একটা পরিবেশ দপ্তর, একটা বন দপ্তর, একটা ট্যুরিজম দপ্তর। ট্যুরিজম বলছে সুন্দরবনে যে খালখাড়ি আছে ছেড়ে দেয়া হোক, সর্বত্রই ট্যুরিস্ট চলাচল করুক, তাহলে প্রচুর পর্যটক আসবে, সরকারের রেভিনিউ আসবে, স্থানীয় মানুষের রুজি রোজগারের ব্যবস্থা করে দেওয়া যাবে। বন দপ্তর বলছে আমার বন বন্যপ্রাণী সংরক্ষণ করা কাজ, আমি যে এই লোকগুলো ঢুকবে বিভিন্ন জায়গায় ঘুরবে, কেউ মদ খাবে, কেউ জলে পড়ে যাবে, কেউ মাছ ধরার ধান্দা করতে যেয়ে কুমিরে খাবে, কেউ বাঘের গলায় মালা পরাতে বনের ভেতরে যাবে, কে চকি দেবে? কে চকি দেবে? এত লোক কোথায় আমার? আর আমি কেন এই হাঁপা নিতে যাব? কে মরে যাবে, মরে গেলে টাইগার রিজার্ভের দায় আসবে, কেন আমি এই হাঁপা নিতে যাব? কোথায় ট্যুরিস্ট ঘুরবে? ট্যুরিস্ট দেখে। পরিবেশ দপ্তর বলছে যেখানে অবাধে ট্যুরিস্ট বিচরণ করছে সেই পরিবেশ শেষ হয়ে যাচ্ছে। আর সুন্দরবনের মতো পরিবেশ যদি শেষ হয় তাহলে কিন্তু পুরো 48টায় 54টা দ্বীপের বসতি শেষ হবে এবং কলকাতা শেষ হয়ে যাবে। তাই ওটা করতে দেওয়া যাবে না। তাই 3টে দপ্তর সমন্বয়ে এখানে ট্যুরিজম পরিচালিত হয়। এখানে ট্যুরিস্টটা পরিচালিত হয় ট্যুরিজমের নিয়মে নয়, বন দপ্তরের নিয়ম অনুসারে। বন দপ্তর একটা নির্ধারিত রুট করে দিয়েছে, এই রুটেই তোমাকে যেতে হবে, তুমি দেখতে পেলে কি না পেলে সেটা তোমার ব্যাপার, ভালো লাগলে ঢুকবেন, ভালো না লাগলে ঢুকতে হবে। এটাই হচ্ছে তাদের বক্তব্য। তো এইরকম নির্ধারিত রুটের মধ্যে সমস্ত বোট লঞ্চগুলো যাচ্ছে। তাই এই সমস্ত প্রাণীগুলোর কোনো দায় পড়েনি যে বনের ভেতরে থাকা বাদ দিয়ে নদীর চর দিয়ে হেঁটে বেড়াতে হবে, ট্যুরিস্ট আসবে দেখে দেখে বাড়িয়ে এরকম দায় ওদের পড়ে। কিন্তু কি হচ্ছে, এটা অভ্যস্ত হয়েছে, এরা প্রত্যেকদিন এইরকম লঞ্চ বোট চলাচল দেখে দেখে কিছুটা অভ্যস্ত হয়েছে। তাই মাঝে মাঝে তারা বাইরে চলে আসে, নদীর সাইড দিয়ে হাঁটতে থাকে, নদীর সাইডে বসে থাকে, মাঝে মাঝে নদী সাঁতরে যায়। আর ঠিক সেই মুহূর্তে যদি বোট লঞ্চ যেয়ে পৌঁছায় তাহলে দেখা হতে পারে। সুন্দরবনের প্রাণীগুলো খুব ছোট ছোট, একমাত্র বাঘ আর হরিণ হলো বড় প্রাণী, আর সব প্রাণীগুলোই হচ্ছে ছোট ছোট প্রাণী। ওই বন বেড়াল, চিতা বেড়াল, মেছা বেড়াল, গন্ধগকুল, ভোঁদড়, কেউ বা বেড়ালের মতো, কেউ বা কুকুরের মতো। তাই ঝোপঝাড়ের আড়ালে বসে থাকলে পরে দেখা কঠিন। বাড়ির জানালায় বসে বসে আমরা বাইরের দিকে যখন তাকাই আমরা অনেক কিছু দেখতে পাই, লোকজন, গাড়ি ঘোড়া। কিন্তু বাইরে থেকে যেমন কেউ দেখতে পায় না যে জানলার ভেতরে কেউ উঁকি মেরে মেরে ওই রাস্তার দিকে তাকিয়ে আছে, দেখতে যেমন পায় না, সুন্দরবনের পরিবেশ ঠিক তেমনি। আমরা বাইরে থেকে দেখার চেষ্টা করছি, দেখতে পাচ্ছি না, ও ভেতর থেকে হয়তো আমাদেরকে দেখতে পেতে পারে। তাই বাইরে থেকে যদি আমাদের দেখতেই হয়, বাইরে যদি আমাকে দেখতে হবে, তাই জঙ্গলের ভেতরে যখন যাব দুপারেই আপনারা লক্ষ্য রাখবেন, পাওয়া যায় না বলে এরকম কোনো কথা নেই, পাওয়াই যায়, তবে লটারির টিকিট বাঁধানোর মতোই বাঁধাতে হবে। এটা তো সুন্দরবনের বাঘ পৃথিবী বিখ্যাত এই কারণে বললাম যে এরা খুব কষ্ট সহিষ্ণু হয়। এরা ওই মাছ ধরে খায়, কাঁকড়া ধরে খায়, ভালো হাই জাম্প লং জাম্প করতে পারে, নদী সাঁতার কাটতে পারে, এই রকম ব্যাপার। তো রয়্যাল বেঙ্গল টাইগার, একে বলা হতো বেঙ্গল টাইগার। সম্ভবত এর মধ্যে একটা রয়্যালটি আছে, রাজকীয় ভঙ্গিমা আছে, এটা লক্ষ্য করেই ওর নামের আগে রয়্যাল কথাটা বসিয়ে দেওয়া হয়েছে। আপনি কানাতে যেয়ে বাঘ দেখতে পারেন, বান্ধবগড়ে যেয়ে বাঘ দেখতে পারেন, বা আরও অন্য জায়গাতে, কিন্তু সেই বাঘের সঙ্গে এই বাঘের পার্থক্যটা এরকম হবে, এই বাঘ যদি নদী সাঁতরে যায় আর আপনি যদি দেখেন যে ও নদী সাঁতরে সাঁতরে যাচ্ছে, তাহলে ওপরে উঠে এক নজর ঘাড় ফিরিয়ে আপনাকে দেখে নেবে, দেখে তারপরে ও চলে যাবে, ওর ভঙ্গিতেই ও চলে যাবে। বনের মধ্যে যদি থাকে, অত্যধিক হই হল্লা করলে পরে তবেই সে যাবে, না হলে রাজার মতো তাকিয়ে থাকবে। একদম রাজকীয় যে ভঙ্গিমাটা আছে এটা আপনি দেখলেই তার বুঝতে পারবেন। তাই এই রয়্যালটির জন্যই তার নামের আগে রয়্যাল কথাটা বসিয়ে দেওয়া হয়েছে, নাহলে এ ছিল বেঙ্গল টাইগার। তো এই জালটা দেওয়া আছে, বলবেন এটা লাইলন সুতো জাল, এটাও ছিঁড়ে ফেলে দিতে পারে, হাই জাম্প করতে পারে, টপকে আসবে। বেড়াল জাতীয় প্রাণীগুলো জালে ভয় পায়, তারা ভয় পায় যে জালটা ছিঁড়তে গেলে যদি জালে আটকে যায়, এই ভয়টা তাদের করে। দ্বিতীয়ত হচ্ছে হাই জাম্প করতে পারে, কিন্তু হাই জাম্প করার অসুবিধা হলো এই, এখানে ফাঁকা জায়গা তেমন নেই যে পেছন থেকে ছুটে আসতে হবে, ঝোপঝাড়যুক্ত বন, এই জলের সঙ্গে আছে পলি, জোয়ার যখন আসে জঙ্গলের ভেতরে চলে যায় এবং পুরো জঙ্গলটায় ওই সেডিমেন্টগুলো ভাটার আগ মুহূর্তে জমিয়ে দেয়। তাহলে কি হয়, পুরো জঙ্গলটা থাকে স্লিপারি থাকে, স্যাঁতসিতে থাকে, কাদা থাকে, এর ওপর দিয়ে দৌড়াতে গেলে পাটা স্লিপ করে, পাটা বসে যায়। এছাড়া রয়েছে শ্বাসমূল, আপনি খোঁচার মতো কাঠির মতো উঠে উঠে আছে। এর গায়ে আবার কি হয়েছে, এক ধরনের শামুক জাতীয় প্রাণীরা তারা বাসা করে আছে, ওদের কিনারগুলো ব্লেডের মতো ধার, তা ওদের মধ্য দিয়ে দৌড়াতে গেলে গা হাত পা ছুলে যায়। তাই সচরাচর এরা ছুটে এসে হাই জাম্প করতে পারছে না, তাই এই জালটা কার্যকরী হয়েছে। আমরা যখন ভেতরে যাব বললাম তখন আর কিন্তু কোনো জাল থাকবে না, ঠিক আছে।
এরা মাছ ধরে খায়, কাঁকড়া ধরে খায়। কেন খায় না, এখানে পর্যাপ্ত পরিমাণে বুনো শুয়োর হরিণ থাকলেও তাড়িয়ে তাড়িয়ে ধরাটা খুব কঠিন। তাই প্রত্যেক দিন এরা তাড়িয়ে তাড়িয়ে বুনো শুয়োর হরিণ ধরে নিতে পারছে না। হরিণ অত্যন্ত দ্রুত দৌড়ায়। তাছাড়া এই যে প্রতিকূল পরিবেশগুলোর কথা বললাম, মাটি ভিজে থাকে, শ্বাসমূলে ভরা, তাহলে এর ওপর দিয়ে দৌড়ে দৌড়ে তাড়িয়ে তাড়িয়ে হরিণ বুনো শুয়োর ধরা কঠিন। তাই 20টা শিকারের পেছনে যদি ধাওয়া করে কোনো ক্রমে একটা শিকারকে ধরতে পারে, আর ওই শিকারটা যদি মিস হয়ে যায় ওই 20 নম্বরটা, তাহলে সেদিন তাকে মাছ কাঁকড়া খাওয়া ছাড়া কোনো গত্যন্তর থাকে না। তাই এখানকার বাঘেরা প্রয়োজনে মাছও খেয়ে থাকে, কাঁকড়াও খেয়ে থাকে। আমি বললাম এখানকার বাঘেরা মানুষ খায়, কিন্তু আমি বলিনি এখানকার বাঘেরাই পুরোপুরি ম্যানিটার, একথা আমি বলিনি। কারণ এরা পুরোপুরি ম্যানিটার নয়, এরা হরিণও খেয়ে থাকে, বুনো শুয়োরও খেয়ে থাকে, মাঝে মাঝে মানুষ খেয়ে থাকে। তাহলে মানুষটা এদের কাছে ধরা খুব সোজা ব্যাপার। কি হয়, কিছু মানুষ গ্রাম থেকে নিজেদের উদ্যোগে অথবা ফরেস্টের পারমিশন নিয়ে তারা কিন্তু ক্যানেলের ভেতরে প্রবেশ করছে। মাছ ধরা, কাঁকড়া ধরায় যখন ব্যস্ত থাকছে, তারা বনের ভেতরে, ঘন বনের ভেতরে বাঘকে কিন্তু লক্ষ্য করতে পারছে না। তাই মাঝে মাঝে এরা বাঘে আক্রান্ত হচ্ছে। এরা যখন এদের কাজে ব্যস্ত থাকছে, তখন বাঘ শিকার ধরার আগে চোখের একটা বিকৃত চাহনি তৈরি করে, মুখে একটা হুঙ্কার দেয়। সেই হুঙ্কারটা এমন ভয়ঙ্কর হয়, চাউনিটা এমন বিভৎস হয়, সেই বিভৎস দৃষ্টিশক্তি এবং হুঙ্কারের সামনে মানুষ শক্তি বুদ্ধি নিয়ে দাঁড়াতে পারে না। অধিকাংশ মানুষের নার্ভ ফেল করে। হ্যাঁ, আর এইরকম দুর্বল মুহূর্তকে কাজে লাগিয়ে বাঘ মানুষকে ধরে। আর ধরার পরে সে বুঝে যায় মানুষের শক্তি কত, বুদ্ধি কত, চামড়া বলে কিছু নেই, পশম বলে কিছু নেই। তাহলে এহেন সহজ শিকার কেন সে হাতছাড়া করবে? তাই সুন্দরবনের বাঘের আরও একটা বিকল্প খাবার হচ্ছে মানুষ। প্রতি বছর সুন্দরবন থেকে কম করে 20 থেকে 25টা মানুষ সাপ, বাঘ, কুমিরে মারা যায়। এটা হচ্ছে সরকারি হিসাব। বেসরকারি হিসাবটা অনেকটা বেশি, যেটা অন্য জঙ্গলগুলোতে পাওয়া যায় না। তাহলে বাঘ যদি না থাকতো, তাহলে এই এতগুলো মানুষ প্রতি বছর যে যাচ্ছে, খায় কারা? বাঘেই তো খায়, কিন্তু তাকে দেখা কঠিন। অন্য জায়গায় গেলে যত সহজে দেখা যায়, এখানে তা পাওয়া যাচ্ছে না। কারণ আমরা চলছি নদী দিয়ে, এখানে কোনো পার্কিং রোড নেই। আপনি অন্য জঙ্গলগুলো যাবেন, গাড়ি নিয়ে যাবেন, হাতি নিয়ে যাবেন, হেঁটে যাবেন। সুন্দরবনের ক্ষেত্রে এই ধরনের বোট লঞ্চ ছাড়া কোনো পরিষেবা এখনো গড়ে ওঠেনি। তাই এইটা দিয়ে চলতে গেলে জঙ্গলের থেকে একটু দূরত্ব নিয়ে চলতে হয়। বন এতটা ঘন যে একটুখানি দূরে বসে থাকলেও বুঝতে পারি না। জোয়ার ভাটা একটা সমস্যা। তাই এখানে এই প্রতিকূল পরিবেশে জন্তু জানোয়ার দেখাটা খুব কঠিন। তাই আপনাদের কাছে বলবো, আপনি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য নিয়েই ব্যস্ত থাকবেন। এখানকার খাল, খাঁড়ি, নদী, নালা, এখানকার শ্বাসমূল, ঠেসমূল, বিভিন্ন রকমের প্রাণী সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করবেন। যদি কোনো জন্তু জানোয়ার পান, তাহলে ভাববেন এইটা অতিরিক্ত পেলাম। কারণ সুন্দরবন ভ্রমণ মানেই আপনাকে ধরে নিতে হবে আমি জল আর গাছপালার মধ্য দিয়ে ঘুরবো, প্রাকৃতিক সৌন্দর্য দেখব। আপনারা যে জায়গাগুলোতে থাকেন সেখানে কোলাহল, গাড়ির ধোঁয়া, কারখানার ধোঁয়া, হ্যাঁ, পরিবেশটা দূষিত আছে। এখানে সে তুলনায় পরিবেশটা অনেকটা এখনো ভালো আছে। তাই মুক্ত বাতাসের মধ্যে আপনি ঘুরবেন, এইটা ধরে নিয়েই সুন্দরবন ঘোরার চেষ্টা করবেন। আর যদি কোনো প্রাণী পান, তাহলে ভাববেন এইটা অতিরিক্ত পেলাম। আমি কিন্তু কোনো ট্যুরিস্টকে আশ্বস্ত করি না, হ্যাঁ চলুন বাঘ দেখাবো, হ্যাঁ দেখুন হরিণ দেখাবো, হ্যাঁ এই কারণে দেখা যাচ্ছে না, ওই কারণে, ওসব নয়। আমি বাস্তবটা বোঝাবার চেষ্টা করি, বাস্তবটাকেই অনুভব করেই আপনারা চলবেন। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, লুচি, ছোলার ডাল আর মিষ্টি। ব্রেকফাস্ট সার্ভ করছে। ব্রেকফাস্টের পরে চা দিচ্ছিল, এখন কিন্তু চাটা খেলাম না আমি। চা ওরা সবাই সেই সার্ভ করছে। চল উপর চল, উপর চল, সাইডে দাঁড়াবার চেষ্টা পুরো স্টার্ট কর। আপনি লেগে যাবে, তারা বিশ্বাস করেন বনবিবির পুজো দিয়ে বা প্রণাম করে গেলে বনের আপদ বিপদ হয় না। এটা
বনবিবির পাশে আছে শাহজঙ্গলি, এরা যমজ ভাই বোন। ছোট্ট ছেলেটা ঢুকেই মূলত বনবিবির প্রচার করে। হ্যাঁ, বাঘ দক্ষিণ রায়, এদেশের লোকেরা বাঘকে বলে দক্ষিণা রায়। উত্তরবঙ্গে গেলে বলা হয় সোনা রায়। তার রায় পদবী কোনো জন্তু জানোয়ারের হয় না। দক্ষিণ রায় হচ্ছেন এই ভাটি অঞ্চলের রাজা, শিকারে দক্ষ, জন্তু জানোয়ার মারায় ওস্তাদ। তাই সুন্দরবনে যে ভয়ঙ্কর বাঘ, সেও এর ভয়ে ভীত, তাই একে বলা হয় ব্যাঘ্র ভীতি নিবারণ দেবতা। এর পুজো করলে বাঘের ভয় থাকে। তাই কোথাও কোথাও এই বাঘকে শিকারির বেশে দেখানো হয়, কোথাও কোথাও আবার বাঘের মতো। এখন এসে সুধন্যখালিতে, চলুন একসাথে দেখি। এখানে দুদিকে সার বাঁধা বিভিন্ন নাম না জানা অজানা গাছ রয়েছে বড় বড়। প্রত্যেকটার গায়ে বোর্ড দিয়ে নাম লেখা রয়েছে, এক একটা গাছের এক একটা নাম, তার ইতিহাস কি, এরকম কিন্তু প্রত্যেকটা গাছই লেখা রয়েছে বোর্ড দিয়ে। বোর্ডটাও নিয়ে ধরনের রাজকাঁকড়া এখানে মেলে। এটা জীবাশ্ম ফসিল, এদের আজও কোনো বিবর্তন আসেনি। এটা সুন্দরবনেই পাওয়া যায়। সব এরকম দেখ, টাওয়ারটা থেকে পুরো এরিয়াটা পাবে। এই ছোট পুকুরগুলো কাটা রয়েছে প্রাণীদের জল খাওয়ার জন্য। এটা হচ্ছে কুলফি। আপনাদের বলছিলাম না যে মধু, এই গাছের মধু। সুধন্যখালি থেকে লঞ্চ ছেড়ে দিল, এখন লঞ্চের নিচের ডেকে এসেছি, একবার দেখাই আপনাদের। এরকম খাট পাতা আছে ডবল বেডের, এদিকে 3টে আর ওদিকে 2টো খাট পাতা আছে। আর এই ছোট ছোট এরকম জানলা আছে, জানলা থেকে বাইরের ভিউটা অনেকটা এরকম। জল হাতের কাছে একদম মনে হচ্ছে। আচ্ছা, এই সুধন্যখালি থেকে কিন্তু এখন 2.5 থেকে 3 ঘন্টা লঞ্চ চলবে। এরপর আমরা যাব দোবাকি পৌঁছতে 3 ঘন্টা মতো লাগবে, আমাদের গাইড সাহেব বললেন। চারদিকে দৃশ্য উপভোগ করতে করতে আর এই সুস্বাদু ফ্রেঞ্চ ফ্রাইজ যেটি দেখতে পাচ্ছেন, এটি খেতে খেতে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে। এর পরের গন্তব্য দোবাকিতে আমরা চলে এসেছি। ওই 2.5 থেকে 3 ঘন্টা লঞ্চ জার্নি করা হলো, এবারে দোবাকিতে নামবো। 1/2 কিলোমিটার মতো একটা ক্যানোপি ওয়াক আছে, দুদিকে জাল দেওয়া, মাঝখান দিয়ে হেঁটে যেতে হবে। সেই পথটা হাঁটবো আর দুদিকে দৃশ্য দেখাবো আপনাদের। এখানে পারমিশনের ব্যাপার আছে না? পারমিশন যেটা একবারই হয়, ওটাকে একটু শো করাতে হয়। ভাই কি ব্যাপার? আর কেন বলিস ওইখানে পাঠিয়ে না পাইছে, আর খাতা এইখানে পাঠিয়েছে। হ্যাঁ, এর পারমিশনটা আপনি কোথায় করিয়েছেন? অনলাইনে পারমিশন করতে হয়, এখন সমস্ত বোর্ড লঞ্চের পারমিশন অনলাইনে হয়। হ্যাঁ, বাঘ দেখেছো? না এই তোমরা এইখানে কি ব্যাপার? ওখানে নামতে বা দিচ্ছে কেন যারা আছে? ওইভাবে করেছ কেন? ওরা আপনার ফার্স্ট টাইম এটা খুলে দেবে না? ও আচ্ছা, এখানে এই ঝোপের মধ্যে একটা বাচ্চা হরিণ শুয়ে আছে, এই যে। আর এখানে এই বাবাজি ঘুরছে, এই বাবাজি ঘুরছে এখানে। আর 1 মিনিট যাচ্ছে। আর ওই যে ঝোপের মধ্যে দেখতে পাচ্ছেন হরিণ।
এটা হচ্ছে বন টিভি ওই বন পূর্ণিমা যায় পূর্ণিমা দুবাকি থেকে ঝড়খালির ডিস্টেন্স হচ্ছে 1 ঘন্টা। আমাদের গাইড দাদা বললেন 1 ঘন্টা সময় লাগবে। আপাতত ঝড়খালির পথেই চলেছিল। আমাদের লাঞ্চ সার্ভ হচ্ছে এখন। লাঞ্চে আমি যখন বসবো তখন দেখাবো আপনাদের কী কী মেনু আছে। চলুন, এসে গেছি ঝড়খালি। এবারে নামবো। এখানে টাইগার রেস্কিউ সেন্টারে বাঘ রয়েছে, সেগুলো দেখবো। টিকিটের সিস্টেম রয়েছে, গিয়ে ডিটেলস নিয়ে আপনাদের জানাচ্ছি। রেস্কিউ সেন্টারে যাওয়ার আগে এরকম দুদিকে মার্কেট রয়েছে বিভিন্ন রকম জিনিসপত্রের। অরিজিনাল মধু নিয়ে যাও কমিশন করতে। দাম কত এই অরিজিনাল মধুর? 500 টাকা কিলো। 500 টাকা কিলো। এগুলো কি চাক ভাঙা? হ্যাঁ, এটা নাও কমিশন করতে হবে। আসো। আচ্ছা, দেখছি। সব পুরো চ্যানেলের গ্রোথ গ্রো হচ্ছে নাকি ওটা মানে নেমে যাচ্ছে ওগুলো দেখতে সব দেখতে হবে। ওটা বায়ো আর কি। সবাই ভাই কই? বাঘ ছেড়ে দেবে ভাই 7 5 থেকে 12 বছর 10 দুজন আসছে। হ্যাঁ, 8 জন মানে ঢোকেনি। ওই লাল গেঞ্জি হলে 8 জন হবে। চলো 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 আমাদের একটা কথা আছে 1 2 3 কাট পিক গাড়ি করলি কেন? কি পশু পাখি আছে এই পোর্শনটা আমার ব্লগে থাকবে। কিন্তু আমরা উসুল করি কি করে? আমাদের তো টাকা তুলে নেওয়ার কোনো সুযোগ নেই তো। আমাদের টাকা তুলে নেওয়ার 30 টাকা তুলে নেওয়ার তো কোনো সুযোগ নেই। হ্যাঁ, পুরো শ্যাওলা পড়ে গেছে। কিন্তু কয়েকটা একটা কুমির ছিল পুরো ওরকমই লাগে ওই চিড়িয়াখানা সত্যি কথা। এখানে ট্যাগ লাইনটা দেখুন, খুব সুন্দর। না এখন এগুলো দেখে মনে হচ্ছে এখানে একটা বাঘ শুয়ে আছে, এর নাম সোহন। এবার ভোট দেবে এই যে এই যে এটা তুলে নাও, ওর ডিটেইলস। ওই যে আবার পাল্টি খাচ্ছে মা আগে মনে বাবা তো ওখানে। ওই যে ওই যে ওই যে ওই স্টেজটার নিচে ওই যে এখানে আসে, এখানে আসলে ভালোভাবে দেখা যাবে। ওই যে হ্যাঁ দেখা যাচ্ছে। এই হচ্ছে আর একটা, এর নাম সোহিনী। এদিকে নিয়ে আসো। ছবি না, ওখানে ছবি নেই, কুমিরের ছবি আছে।
ওই দেখো মানে ওইটার তলায় এটা আরেকটা তিনটে সবাই এখন শেডের তলায় গেছে ঘুমোচ্ছে গরমের জন্য এই মাথা তুলেছে। এর নাম হচ্ছে সুন্দর। এর ডিটেলস হচ্ছে এইটা। উঠেছে 20 টাকা, হা করেছে 10 টাকা, আরো 10 টাকা বাড়লো। এই চুপ করো, চুপ করো। এখন দেখা যাবে কিনা জানি না, আমরা দেখেছি সুন্দর এই কোণে মাছ খাচ্ছে। এখানে মাছ খাচ্ছিল আমরা দেখলাম তো। হ্যাঁ এইটা দিয়ে গিয়ে জান দিয়ে গেলেই মনে নাকি ঢেউ হয়ে প্রচন্ড যতদিন ওরা তাড়াতাড়ি ঘুরবে কিন্তু রাস্তার দিকে একটা ট্রেন যাওয়ার কথা আছে, 8 দিন আগে ওরা কি যোগ দিচ্ছে। এবারের মতো আমার ঝড়খালি ভ্রমণ শেষে এবারে হোটেলে ফেরার পালা। এবারে যাব পাখিরালয় আমার হোটেলে, ওই ঘন্টা 4 মতো লাগবে। চলুন যাওয়া যাক। তারপর চারদিকে এই অনন্ত জলরাশি দেখতে দেখতে হোটেলে ফিরে চললাম। পড়ন্ত বিকেলে এই জলের ধারা দেখতে খুব ভালোই লাগছিল। ঝড়খালি থেকে ফেরার পথে এখানে জলটা দেখুন, জলের কারেন্ট কিন্তু খুব সাংঘাতিক। আপনারা বুঝতে পারছেন কি না জানি না, কারেন্ট খুব সাংঘাতিক জলে এইখানে। মানে আমার বোট একদম মানে ভীষণ রকমভাবে দুলছে। ঘড়িতে সময় সন্ধ্যে 7টা। আমি এইমাত্র ফিরলাম সাইট সিন করে, এই জাস্ট ফ্রেশ হলাম। একটু পরেই বাউল গানের দল আসবে, আবার কালচারাল প্রোগ্রাম হবে কালকের মতো। তো আমি দেখব, আপনাদেরও দেখাবো কিছুটা। এই ছিল আমার সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের গল্প। খুব শিগগিরই ফেরত আসবো আমার সুন্দরবন ভ্রমণের শেষ দিনের গল্প। ততক্ষণ দেখতে থাকুন এবং সঙ্গে রাখুন ভ্রমণ পথিক ইউটিউব চ্যানেল।